আমাদের পরবর্তী অতিথি এমন একজন যিনি নিজে ওপার বাংলা থেকে এসেছেন, শুধু তাই নয় এপার বাংলার হিন্দুদেরকে প্রত্যেক মুহূর্তে এই যে তৃণমূল ভুল বুঝিয়ে আসছে, যাহাই এসআইআর তাহাই সিএ তাহাই এনআরসি, এটা না বোঝানোর জন্য এলাকায় এলাকায় ক্যাম্প, নাটক, থিয়েটার, যাত্রা সবকিছু চলছে ভরপুর। কিভাবে বলবো? কেমন আছো? আছি, তৃণমূলের রাজত্বে যত ভালো থাকা যায়। আমাদের রাজনীতির সাম দাম দণ্ডভেদের স্পেশাল এপিসোডে তোমাকে স্বাগত। আমরা প্রতিদিনই প্রায় আমরা রোজ মানে আমাদের এজেন্ডা স্টোরি থাকে হচ্ছে বিভিন্ন সীমান্ত, বিভিন্ন চেকপোস্ট, সেখানে কি ছবি ধরা পড়ছে। অনেকেই নথি নেই, ডকুমেন্ট নেই, তারা চলে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, পর্দা ফাঁস হয়ে গেছে। এখানে প্রচুর বাংলাদেশি ছিলেন, কিন্তু শুধুমাত্র মুসলমান বাংলাদেশি তো নয়, হিন্দুরাও এসছেন। ভয়ঙ্কর পরিণতি হওয়ার কারণে নিজের ভিটেমাটি ছেড়ে এসছেন। এই মুহূর্তে তুমি এবং তোমার টিম মানে দেবজিৎ সরকারের টিম ঠিক কি কাজটা করছে বিভিন্ন সেই সমস্ত বিভিন্ন সীমান্তের অঞ্চলে বা আরও বিভিন্ন জায়গাতে, যেখানে হিন্দুরা বলছেন, আমি শুনছিলাম একটা জায়গাতে ময়ূক, ওরা বলছেন যে আমাদেরকে পারলে এখানে মেরে ফেলুন, পুঁতে দিন, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিন, তবু ওপারে আর ফিরবো না জীবনে। ফেরার মতো জায়গাও নেই, অবস্থাও মেরে দেবে একদম, মানে ফিরলে আর বাঁচার কোনো জায়গা থাকবে না। তাদের জন্য কি চলছে? কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। এই যে দেশভাগ হয়েছিল 46-এর দাঙ্গা, তারপরে 47-এর দেশভাগ, কেন ভিটেমাটি ছাড়া হতে হয়েছিল? আমি কখনো ব্যক্তিগত পরিসরেই যখন আলোচনা হচ্ছে তখন ব্যক্তিগত কথা খুব বেশি বলার দরকার হয় না, কেননা একজন সংগঠনে থাকা লোকের বেশি আমি বলাটা ঠিক নয়। কিন্তু আমার পরিবারের কথাটা আমি সবার সামনে রাখছি। আমরা অত্যাচারিত, আমাদের লজ্জা কিসের? কেননা বাকি সবারই সব গল্প, উদ্বাস্তুদের কষ্ট, যারা ওপার থেকে এপারে এসেছে, সব দেখবেন শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়, ধুবুলিয়া ক্যাম্প থেকে শুরু হয়। কিন্তু ধুবুলিয়া ক্যাম্প কিংবা অন্যান্য কুপার্স ক্যাম্প কিংবা শিয়ালদা স্টেশন অবধি কে ঠেলে পাঠালো, কেন পৌঁছলো, তাই নিয়ে কোনো গল্প নেই, কোনো কবিতা নেই, কোনো দুঃখ নেই। আমার ঠাকুরদা স্বর্গীয় জানকীনাথ সরকার, তিনি ছিলেন একজন মেজ দলের কংগ্রেসি নেতা ফরিদপুরের। আচ্ছা, ফরিদপুর তখন জেলা, আমাদের শাকিন ছিল, আমার কাছে কাগজ আছে, শাকিন আমরা বলতাম। গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ, আমাদের ফরিদপুরের ডায়ালেক্টে গোপালগঞ্জ আমাদের, আর বান্ধাবেরিয়া হচ্ছে আমাদের গ্রাম, কোটালীপাড়া। কোটালীপাড়াকে সেই সময় অধিককার নবদ্বীপের সঙ্গে তুলনা করা হতো লেখাপড়ার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে। তো যাই হোক, ভদ্রলোক বুঝতে পারেননি যে সত্যি সত্যি দেশটা ভাগ হবে। দেশ ভাগ হয়ে যাওয়ার পরও ভদ্রলোক নাকি বিশ্বাস করতেন যে দেশটা না কোনো রকমে ভাগ হয়েছে, গান্ধীজি আবার নাকি জুড়ে টুড়ে দেবেন। এসব মিথ্যে কথা। আমরা 47-এর নভেম্বরে ওখান থেকে মাইগ্রেট করি। আমি তো ছিলাম না, আমার 6 বছরের বাবার হাত ধরে 3 বছরের কাকারকে বুকে নিয়ে আমরা ওখান থেকে মাইগ্রেট করি। কেন করেছিলাম জানো স্বর্ণালী? তার কারণ এই যে যখন আমাদের বহু জায়গায় ধর্ষণ ইত্যাদির খবর বেরোয়, গ্যাংরেপ ইত্যাদির খবর বেরোয়, তখন আমরা পড়ি, দুঃখিত হই। আমাদের বাড়িতে সেই সময় আমার বাবার পিসি এবং তার মেয়ে, মানে আমারও তাহলে পিস্তুত পিসি হবেন, তারা এসেছিলেন তাদের পাকা দেখার জন্য, মানে এই আমার পিসির পাকা দেখার জন্য, পিস্তুত পিসির। তখন মামার বাড়িতে থেকে এসব এখনো হয়, লোকেরা মামার বাড়িতে থেকে সম্বন্ধ করে বিয়ে দেয়। সেই সময় both of them been raped and killed in our own ancestral house. নভেম্বরের ঠান্ডা, সেই এই আজকেও নভেম্বরে বসে তোমাদের এখানে বলছি। ধরো আরেকটু আগে 17-18 তারিখ যতদূর আমার মনে পড়ে, কেননা আমার ঠাকুরদার ডায়েরি আছে। তো সেইখানে আমরা পালিয়েছিলাম শুধুমাত্র আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠি এটা জেনে যে আমরা ধর্ষিত হয়ে যাওয়া একটা বাড়ির লোক, প্রত্যেক দিন ঘুমোতে যাই এইটা জেনে যে আমরা ধর্ষিত হয়ে যাওয়া বাড়ির লোক। এখানে এসব নিস্তার নেই। ধুবুলিয়া ক্যাম্পে যখন এলো এই পরিবার, তখন ধুবুলিয়া ক্যাম্প নিয়ম ছিল, ভারত সরকারের তখন নিয়ম ছিল যে মেয়েদের শুধু রাখতে দেবে আর বাচ্চাদের, ছেলেদের ওই ক্যাম্পে জায়গা নেই। ঠাকুরদা চলে গেলেন, নাবালক নাবালিকা পুত্রকন্যা নিয়ে আমার ঠাকুমা রইলেন। ভাবো, খুব বেশি শিক্ষিত নয়, একদম প্রত্যন্ত গ্রামীণ জায়গা। এই বান্দাবেরিয়া গ্রামের পাশে হচ্ছে উনশিয়া হচ্ছে দুজন মানে খুব নামি বাঙালি, যশস্বী বাঙালিকে উপহার দিয়েছে যারা পশ্চিমবাংলায় আগে পেছনে এসেছেন। একজন হচ্ছেন কবি সুকান্ত,
আরেকজন হচ্ছেন তার ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য, আর আরেকজনের কথা আমরা জানি না। যতই পুজো আচ্ছা হয় এই বাঙালিদের, বিশেষ করে এই দক্ষিণবঙ্গের বাঙালিদের, তাদের একটা বড় অংশই হচ্ছে এই মানে যে বইটা দেখে পুজো করেন তিনি হচ্ছেন পঞ্চানন ভট্টাচার্যের বই, তিনি হচ্ছেন এই বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুরদা। তো এইরকম একটা জায়গা, কিন্তু প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে চলে আসা। সেইখানে আমার কাকার মানে আমার জাস্ট বাবার যে পরের ভাই অরুণ, তার নিউমোনিয়া হয়। 9 দিন লড়াই করার পরে ক্যাম্প থেকে ওনাকে ক্যাম্পবেল হাসপাতালে নিয়ে আসা হয়, যেটার নাম হয়েছে এখন NRS-এ। একটা সম্পন্ন বাড়ি, সেই বাড়ির বাচ্চা ছেলে তার ওই ইয়ে থেকে তাঁবু থেকে শিশির পড়ছে, নভেম্বরে ধুবুলি, এখনও গেলে ঠান্ডা লাগবে নদিয়ায়, সেইখানে ঠান্ডা পড়ছে, সেখানে নিউমোনিয়া হলো, ছেলেটা মারা গেল। তার দেহ সদ্গতি করার আমাদের পয়সা ছিল না, গাদা ঘরে মানে লাশ কাটা ঘরে রেখে দিয়ে চলে আসতে হয় আমাদের। এটা শুধু আমাদের গল্প নয় স্বর্ণালী বা ময়ূক বা না, কিন্তু মানে গল্প হয়তো অনেক আমাদের, এটা সবার মানে এইভাবে মানে আমাদের আসতে কিন্তু হয়েছে। অদ্ভুতভাবে বসে কখনো আমরা শুনিনি একদম। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এটা মানে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটাও হয়তো অপরিচিত। কুপার্স ক্যাম্পেরও তো একটা ইতিহাস আছে, দগদগে ইতিহাস আছে। মানে আমরা কাশ্মীরি পণ্ডিতদের ক্যাম্প নিয়ে সিনেমা, তাও বিধু বিনোদ চোপড়া বা বলিউডের আদিত্য ধরদের জন্য দেখতে পাচ্ছি। বাংলায় কোনো ক্যাম্প নিয়ে এখন অব্দি সিনেমা হয় না। না, যেটা হয়েছে কুপার্স ক্যাম্প নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা কিছু করিনি, কিন্তু বাংলাদেশের একটা অসাধারণ আছে তথ্যচিত্র কুপার্স ক্যাম্প নিয়ে। সেসব মহিলারা খালি আছেন, সেই মহিলারা গল্প বলছেন। তুমি যে গল্পগুলো বলছো, যেগুলো আমাদের কাছে গল্প, ভয়ঙ্কর গল্প মনে হচ্ছে, ভয়ঙ্কর ইতিহাস মনে হচ্ছে, তাদের কাছে তো বাস্তব। তুমিও গল্প শুনেছো, কিন্তু তাদের কাছে সেটা বাস্তব ছিল। মানে এটা কি ভয়ের কারণে না কোনো একটা লজ্জার কারণে? মানে আমরা নিজেদের মানে শিকড় নিয়ে এত লজ্জিত কেন? আমি নিজেও উদ্বাস্তু পরিবার থেকে, কিন্তু সত্যি কথা মানে আমরা এই প্রজন্ম থেকে এই কথাগুলো প্রকাশ্যে বলছি। আমার দাদু ঠাকুরদা কেউ এটা নিয়ে প্রকাশ্যে বলতেন না। আমি বলছি, আমি কারণ বলছি, অস্বীকার করতে চাই তার সঙ্গে না, মানে ভয়ঙ্কর ইতিহাসটা যেটা নিজের পরিবারকেও কোথাও ছুঁয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা এখানে বসে আপনি শেয়ার করলেন। আমার মনে এই সাহসটা বা সাহস না, এটা লজ্জা, মানসিক জোর, মানসিক জোর লাগে এই লজ্জাটাও বলতে। বা সোনালি, ওই সময় ওটা সাহস বা লজ্জার ব্যাপার ছিল না। আমি নিজে ক্যাম্পে মানে কলোনিতে বড় হয়েছি। আমি যখন জন্মেছি, আমি যখন পৃথিবীতে এসেছি, যখন বুঝতে শিখেছি, তখন যে কলোনিতে আমি বড় হয়েছি, 2 কাঠা 4 কাঠা করে জমি, আমাদের 4 কাঠা জমি পেয়েছিলাম RRD ডিপার্টমেন্টে, রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই RRD কিন্তু তুমি পূর্ব পাকিস্তানে পাবে না, বা বাংলাদেশে RRD বলে কোনো জমি নেই। এই যে একটা অদ্ভুত মিথ আছে না, এপারেও বাঙালি ওপারেও বাঙালি, হিন্দু মুসলমানকে আলাদা করে ইংরেজরা সব ডিভাইড অ্যান্ড রুল পলিসি করলো, এখান থেকেও নাকি মুসলমানরা পালিয়ে গেলেন অনেকে, ডাহা মিথ্যে কথা। কিছু মুসলমান ডিসপ্লেসড হয়েছিলেন, সত্যিই হয়েছিলেন। তারা যত না অত্যাচারিত হয়ে গিয়েছিলেন, তার আগে তারা এটা বুঝেছিলেন যে ওপারে যে অত্যাচার হয়েছে তার যে কাউন্টার মানে ব্যাকল্যাশ, সেটা যদি এপারে শুরু হয়, সেই শুরু হবার আগে আমাদের ওপারে গিয়ে সেটেল হতে হবে। এই ভয়তে তারা আইডিওলজিক্যাল কারণেও জিন্নাদের সমর্থন করেও অনেকে চলে গেছে। একটা তো কারণ। দ্বিতীয়ত যে আরো একটা মজার কথা, এই বাংলা, হরিয়ানায় বা পাঞ্জাবে কি উদ্বাস্তুদের ব্যবস্থা হয়েছে, জনবিনিময় হয়েছে কি হয়নি, তাদের সুবিধে পেয়েছি কি পাইনি, দিল্লিতে এখনো উদ্বাস্তুরা সিন থেকে এসে রয়েছে কি রননি, আমার ওসব নিয়ে আমি নিশ্চয়ই দেখবো। ভারতবাসী আমি কেন দেখবো না? সারা পৃথিবীর আমি অধিবাসী। যদি বা রোয়ান্ডাতে যদি উদ্বাস্তু ক্যাম্প নিয়ে আমরা যদি কান্নাকাটি করতে পারি, তাহলে সিন নিয়ে করবো না? কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে একটা খুব সঙ্গত প্রশ্ন। 3টে জিনিস আমি দেখেছি কলোনির ছেলে হিসেবে। এক, এখানের যারা নাগরিক মানে যারা এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন, তাদের কাছেও একটা খারাপ লেগেছিল যে এত লোক এসে যাচ্ছে, একটা 1/3 ভূমি আমরা পেয়েছি, 2/3 মুসলমানরা নিয়ে গেছে, একদম মুসলমানরা নিয়ে গেছে, কোট আনকোট, মানে যারা এদেশীয়, যারা তাদের হিন্দুদের কাছে এটা একটা অদ্ভুত জায়গা এসেছিল যে চাষের জমি পুরোটাই প্রায় ওনাদের কাছে, যেখানে পাট এবং অন্যান্য শস্য তৈরি হয়, আর এখানে কিছুটা অংশ বাঞ্জার জমি আর কিছুটা আবাদি জমি আর মেজরিটি শিল্প। কিন্তু এখানকার শিল্প, মেন শিল্প ছিল পাট। সেই পাটের যে কাঁচামাল সেটা তো ওপার থেকে আসবে, সেই সব জায়গাগুলো বন্ধ হতে শুরু করলো। এবারে মুশকিল হচ্ছে যে এই সময়তে দাঁড়িয়ে আমাদের কিছু লোক
তারা তো বলতে রইলেন, সব কাব্যি টাব্বি লিখতে রইলেন, তেলের শিশি ভাঙলে পরে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেড়ে কোখা, বাংলা ভেঙে ভাগ করো। আর তার অনেক আগে একজন লিখেছিলেন, মানে যদি এই দাঙ্গা দেখতেন তিনি কিন্তু ওই একই বিনতে দুইটি কুসুম লিখতেন কিনা আমি জানি না, কেননা ওই সময় কিন্তু উনি বেঁচে ছিলেন, কিন্তু কবিতাটা অনেক আগে লিখেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে এইরকম একটা জিনিস হবে, এরকম একটা ক্যাটাস্ট্রফি হবে, ওনাকেও নিয়ে চলে যাওয়া হবে। এবং নজরুল তুমি কার, ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু হয়ে গেছে ভাগ, ভাগ হয়নি কেউ নজরুল, এইসব স্লোগানও এপার থেকেই শোনা যাবে, ওখানে ওনাকেও কাফের টাফের বলা হবে, যেহেতু উনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। যাই হোক, এই প্রশ্নের উত্তর আজকে ওই সমাজের প্রতিনিধি হিসেবে আমাকে করা হবে। তার উত্তর খুব পরিষ্কার। আমি দেখেছি প্রথমে এখানে ওখানকার উদ্বাস্তু যারা হয়েছিলেন তারা কি দেখেছিলেন, 47-এর 15ই আগস্ট কলকাতাতে বাজি ফাটছে, তার আগে কিন্তু বড় বড় দাঙ্গা হয়েছে, ব্যাপ ব্যাপ করে ব্যান্ড পার্টি বাজছে। তার আগে সেই বিখ্যাত কথাবার্তা সব লাল টালেরা বলছেন, নামের পেছনে লাল আছে যারা, তারা এদিকে তো পিটিয়ে কালশিটে ফেলে নীল করে দিলেন। কিন্তু ওখানে যারা লাল, যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বড় বড় জায়গায় টায়গায় যাবেন, যারা রাত্রেবেলায় ইউনিয়ন জ্যাকের সামনে বসে সই করে বলছেন যে দেশটা আমরা পেয়ে গেলাম, 1 মিনিট আগে একজন, 1.5 মিনিট পরে দুজনেই ব্যারিস্টার, সেই লালেরা যখন এইসব করছেন তখন তো এরা ঘুমোচ্ছিল মধ্যরাতে। ফরিদপুরের গ্রাম, ঢাকার গ্রাম, রাজশাহীর গ্রাম, সিলেটের গ্রাম এবং আরও যত জায়গা আছে, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রাম, তারা তখন ঘুমোচ্ছে। মনে রাখতে হবে তখন হোয়াটসঅ্যাপে দেখে নিচ্ছে, আচ্ছা দেখি অমুক লাল কি টুইট করলেন, এরকম তো তখন ছিল না, সে তো ছিল না। বা জিন্না কি টুইট করলেন একবার দেখে নি, সেরকম তো ছিল না। তাহলে কি ছিল, একমাত্র রেডিও। সেই রেডিও তখন ঘরে ঘরে মজুদ ছিল না ভাই। তাহলে সকালবেলা রেডিও আজকের দিনের মতো লাইভ স্ট্রিম হতো না, হতো না, একটা টাইম থাকতো। এবারে রাত্রেবেলায় সকালবেলায় সংবাদপত্র কজন পড়তে পারতেন? প্রান্তিক খেটে খাওয়া, যাদের কথা বলতে গেলে আমাদের কাঁপে, প্রান্তিক খেটে খাওয়া মানুষের কথা যারা বলেন, সেই প্রান্তিক খেটে খাওয়াদের কজনের ক্ষমতা ছিল 1 আনার খবরের কাগজ। তখন খবরের কাগজ ছিল 1 আনা, মোটামুটি পেতে দিলে এই টেবিলটা যেটা আছে সেখানে শুয়ে পড়ে মানে গড়াগড়িও খাওয়া যেত, একটা লোককে রোল করে দেওয়া যেত, এত বড় কাগজ দিত নাকি। তো সেই কাগজ 1 আনা পয়সা কার কাছে ছিল, বা পড়ার মতন ক্ষমতা বা সেই শক্তি কাদের কাছে ছিল? ছিল না। ফলত কি হয়েছিল, ভোরবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুরদা, আমার ঠাকুমার মতন লোকেরা তারা দেখলো, আরে এই দেশটার আমাদের নেই, তোমরা এখানে জালিম, জালিমও নিকালো, এই তো ছিল কথা। তাহলে আমরা জালিমদের সব নিকালো হয়ে গেলাম। তো সেইখানে শুধুমাত্র আমরা কি রাম মন্দির চেয়েছিলাম? স্বর্গীয় জানকীনাথ সরকার বা এখন স্বর্গীয়া বিজয়া সরকার, এরা দুজনে কর্তাগিন্নি বসে বসে মোদিকে ভোট দাও বলে লিফলেট লিখছিলেন না? বিজেপি করো বলছিলেন না? রাম মন্দির চাননি? বিশ্ব হিন্দু পরিষদের মেম্বার ছিলেন না? কংগ্রেসের মেম্বার ছিলেন? তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন এই দেশ ওদের নয়। থাকলে ননদ আর ননদের মেয়ে যেরমভাবে রেপড অ্যান্ড কিল্ড হয়েছে সেইভাবে আমাদেরও হতে হবে। আমরা এক কাপড়ে পালিয়েছি, গদর এক প্রেম কাহানি আপনারা দেখেছেন, কানের দুল দিয়ে আসছে, হাতের গয়না দিয়ে আসছে, এইরম করে করে এসেছে। গ্রামের মানুষ সব মিছা কথা কয় না, এইরকম ভাবে হাজার হাজার লোক এসেছে। নাকি আব্দুল চাচারা নাকি প্রোটেকশন দিয়েছে, কাদের কাছ থেকে প্রোটেকশন দিয়েছে? আমি বলছি কারা মারতে এসেছিল? জানকীনাথ সরকার এবং বিজয়া সরকার প্রতারিত হয়েছিলেন, যে তারা ভেবেছিলেন যে আমার মৃতদেহের ওপরে দেশভাগ হবে, যে লোকটা বলেছিল। তারপরে দেখা গেল তারকে ফকির দেখানোর জন্য 6 পাউন্ড খরচ হয়, সে কথাটা কোনো বিজেপির লোক বলেনি, দেবজিৎ সরকার বলেনি, সে কথা লিখেছিলেন সরোজিনী নাইডু। তো যাই হোক, তো তিনি দেখা গেল দেশটা ভাগ হলো, এত লোক রেপ্ট হলো, এত লোক পালিয়ে এলো, ডিসপ্লেসড হলো। এতক্ষণ ধরে আমরা শুনছি সেই পুরনো ইতিহাস, আমরা বইয়ে সবাই পড়েছি ওগুলো, যেগুলো বলছো তুমি তোমার নিজের জীবন দিয়ে বলছো, অতীত দিয়ে, এই ঘটনাগুলো সবাই জানে, মোটামুটি সবাই জানে। আজকে কি হালটা হলো, আজকের কথা? দাদা 1 মিনিট আমাকে 60 সেকেন্ডস অ্যালাউ করুন। তাহলে ওই যে ওই প্রশ্নটা যে কেন বাঙালরা এই কথাগুলো বলে না, ময়ূকের প্রশ্ন। তার কারণ প্রথম জেনারেশন শুধুমাত্র একটা রেশন কার্ড, একটা ভোটার কার্ড তো তখন ছিল না, একটা রেশন কার্ড, একটু জমি, রুটি কাপড়া মকানের জন্য ফ্যান চেয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে। এমনও হয়েছে যে আনন্দবাজার, অমৃতবাজার, স্টেটসম্যানের সেই সময় যুগান্তরের ছবি যদি আর্কাইভ থেকে আনা হয়, দেখলে লোকে কেঁদে ফেলবে। শিয়ালদা স্টেশনে ওই রকম হয়েছে। একজন প্রথিতযশা, আমি নাম বলে বিভ্রান্তি বা তাকেও বিব্রত করতে চাই না, প্রথিতযশা প্রাক্তন
মানে মুকুটহীন সম্রাট ছিলেন কংগ্রেসের, এখন তিনি তৃণমূল কংগ্রেসের খুব বড় সম্রাট, বড় করে পুজো করেন। তিনি গণবিবাহ দেন তার বড় দিদির নামে, যে দিদি ভাত খেতে বসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুটো ভাতের জন্য, এবং নিখোঁজ হয়ে কোথায় গিয়ে পৌঁছেছিলেন তিনি বহু জায়গা খুঁজেছেন কলকাতা এবং সেই সব জায়গা যেখানে মেয়েদের খুঁজে পাওয়া যায় জায়গা থাকে, সেই জায়গাগুলোতে পাননি। এই কষ্ট, এই দুঃখ বাম ডান তৃণমূল বা বিজেপি নির্বিশেষে সবাইকে পোহাতে হয়েছে। কেন বলেনি আপনারা জেনে রাখুন, এই জন্য বলেনি, প্রথমে বললে পার্টির দাদারা রাগ করবে, বলবি না, সেটা কংগ্রেস কিংবা বাম। তারপরে আরম্ভ হলো পাট্টা দেওয়ার রাজনীতি। তুমি যদি একটু বেশি কথা বলো তাহলে কিন্তু পাট্টাটা পাবে না। ওআরএসটাও যদি এত বাঙাল না মারা যেত, এই ওআরএসটার কথাও ভাবনা চিন্তা হতো না। কলের জলে বাঙালরা চান করতে শিখেছে, তার কারণ আব্রু ভাষণ দিয়ে, তার কারণ তারা যে ওখানেও কলের জলে চান করতে পেত তা নয়। গ্রামে তখন জল নল কলের অঙ্ক তখনও শুরু হয়নি, কিন্তু পুকুরে চান করলেও তাদের আব্রু থাকতো। বেআব্রু হয়ে কলকাতা বা বিভিন্ন এরকম সাবঅর্ডিনেন্সে এরম করতে এরা বাধ্য হয়েছে। আজকে এই তৃতীয় প্রজন্ম তারা করতে পারছে, তার কারণ ওদিকের লাল আর এদিকের লাল, দুই লালে মিলে কি করেছিল আপনারা দেখেননি? অপারেশন সানশাইন, আরে স্টার মল দেখে আসুন, খিদিরপুর, সেখানে তাদের আগে বাড়ি বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। দুধেলদের সবাই পুষেছে, কম বেশি পুষেছে, কেউ নাম দিয়ে পুষেছে বলে আমরা দেখতে পাচ্ছি, ওহো উনি বলেছেন বটে দুধেল, কেউ মুখে বলে ফেলেছে দুধেল বলে, আর কার নয়। সকালবেলা গিয়ে দেখছি হাতিবাগান ছত্রখার, কেউ মাথায় হাত দিয়ে কাঁদছেন, চিনেমাটির বাসন ভেঙে গেছে, কাপড়ের দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সানশাইন এখনকার যারা দুধেল তাদের এলাকায় বাড়ি বানিয়ে হাতে চাবি দিয়ে হয়। আর এখানে হিন্দু উদ্বাস্তুরা যখন দাঁড়িয়ে থাকেন হকার হিসেবে, তখন কিন্তু হকার সংগ্রাম কমিটিও কিছু করতে পারে না, ব্যাপারটাকে ভেতরে ভেতরে মিটিয়ে নেওয়া হয়, ডান বাম নির্বিশেষে হিন্দুদের উপর দিয়ে। এই জায়গা থেকে আমার প্রশ্ন, যেটা শুভ্রাংশুদা বললেন, যে বর্তমান সময়ে যখন তুমি এখন কাজ করতে যাচ্ছ মানে বিভিন্ন প্রান্তিক এলাকাতে, এখনো কি গল্পটা একই রয়ে গেছে? কোন অবস্থা তাদেরকে ছেড়ে আসতে? দুটো ভাগ আছে বাঙালদের মধ্যে এই মুহূর্তে, উদ্বাস্তু হিন্দুর দুটো ভাগ। প্রথম কথা হচ্ছে, তুমি প্রথম শুরু করেছিলে, ওপার থেকে তো হিন্দুরাও এসেছে, মুসলমানরাও এসেছে তো একদম। আমার কথা হচ্ছে, মুসলমানের দেশে মুসলমান হবার কারণে অত্যাচারিত হয়ে আসতে পারে না। দেশ যখন ভাগ হয়েছিল তখন এখানে তখন প্রাদেশিক আইনসভা ছিল। প্রাদেশিক আইনসভার কোনো মুসলমান নেতা বলেননি যে না দেশ ভাগ হবে না। সবাই তখন পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিলেন, এবং মজার কথা নিজেরা কিন্তু পাকিস্তানে যাননি। সবাই এই মেদিনীপুরের যিনি পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিলেন তার বংশধররা মেদিনীপুরেই ছিলেন দেশ ভাগ হয়ে যাওয়ার পরে, এবং তারপরে তারা আবার তাদের বংশধরেরা আবার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জিতে আবার বিধানসভায় তো প্রবেশ করেছেন। বহরমপুর তারা তো 3 দিন পরে জয়েন করেছিল, 18ই আপনারা জানেন 18 তারিখে 18ই আগস্ট এসে জয়েন হলো। বনগাঁয় তো আমার দলের লোকেরা, মানে কালোকোটের দল, মানে বিজেপি নয়, কালোকোট মানে উকিলরা, তারা হঠাৎ করে ওরা ঘোষণা করেছিলেন বনগাঁ মহাকুমোটাকে কোনো রকমভাবে যোগ করতে পেরেছিলেন, এরকম হয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যে যারা বিভিন্ন সময়ে অত্যাচারিত হয়েছিলেন, দেখুন 3টে ভাগ, একটা হচ্ছে 71 অবধি, মানে 47 থেকে 71 এই অবধি একটা গ্রুপ অফ পিপলকে পালাতে হয়েছিল। তারপরে 71 থেকে মোটামুটি 2012 2006 বা 1992 ধরুন, 71 থেকে 1992 এটা একটা, মাঝখানে হজরতবাল একটা পার্ট, আর 1992 অবধি। আর 1992-তে বাবরি স্ট্রাকচার ভেঙে ফেলার পরে, বিতর্কিত যে সৌধ ছিল সেটা ভেঙে ফেলার পরে, তারপরে তার যে এফেক্ট সেটা তো মারাত্মক। একটা হিন্দু ধরো সকাল বিকাল নাস্তা করে ঢাকা, এবং তার সর্বত্র লেখা থাকতো। এখনো পর্যন্ত ঈদে মাংসের 92 এর পর ত্রিপুরার জনবিন্যাসটা বদলে যায়, ওই পার্ট থেকে কুমিল্লা থেকে যেভাবে লোক আসে। এই 3টে পার্টের মধ্যে সবথেকে বেশি হেকেলড হয়েছেন 71-এর সময় থেকে যারা এসেছেন। নাগরিকত্ব আইন বিজেপি আনেনি। নাগরিকত্ব আইন যখন ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল 47-এ, প্রথম নির্বাচন হওয়ার আগে যারা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা তো বললেন যে ভাই কে নাগরিক, কেননা তখন কিছু লোক সকালবেলায় ঢাকাতে গিয়ে চা খাচ্ছে আর সন্ধ্যেবেলা আবার কলকাতায় ফিরে আসছে, আবার এখান থেকে বিভিন্নভাবে ট্রাঙ্কে করে টাকা নিয়ে আবার ঢাকায় চলে যাচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা, লাহোরে যাচ্ছে এখানে আসছে। তখন বলা হলো একটা করে কাগজ দেওয়া হবে, যে কাগজে লেখা থাকবে ইনি এই দেশের নাগরিক, এবং সেই আইনটা কেন্দ্রীয় আইন, কিন্তু বলবৎ করার দায়িত্ব দেওয়া হয়েছিল সমস্ত রাজ্য সরকারকে। মাত্র 2টো রাজ্যের সরকার
এই নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং তারা করেছিলেন। কিন্তু যে দুটো জায়গা সব থেকে সাফার করেছিল উত্তর ভারত এবং পূর্ব ভারত। পূর্ব ভারতের মধ্যে মেনলি পশ্চিমবঙ্গ, যদি ত্রিপুরা যদি আজকে থাকতো তাহলে বোধহয় একসঙ্গে থাকলে এটা বাংলা প্রদেশের মধ্যেই একটা অংশ হয়ে থাকতো বা একটু অন্যরকম হতো। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে যেটা হলো, সেই কাগজ বিনিময়ে মানে দেওয়ার কথাটা, কাগজ যে ইস্যু করবে, ইস্যুয়েন্স অথরিটি হবে স্টেট গভর্নমেন্ট, মানে অথরিটি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু তার নোডাল অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এটা ছিল আইনে, এখনও সেটাই আইনে আছে, যেটাকে এনআরসি বলে হাল্লা হয়, সত্যি সত্যি ওটাই আছে। কিন্তু সেটা করলো না, একমাত্র গুজরাট করলো। অদ্ভুত ব্যাপার, গুজরাট ভাগ হয়নি, কিন্তু ওরা বুঝে গেছিলেন যে ওখানে একটু ঝামেলা হতে পারে। আর করলেন হচ্ছে গিয়ে আসামের লোকেরা, সেটা পরে আসাম অ্যাকর্ড ইত্যাদি ঝামেলা পরে আমরা দেখতে পাবো, যদি ইতিহাসকে ওইরকম ভাবে দেখি বিভিন্ন লেয়ারে। এত সময় নেই, সেই জন্য ছোট করে বলছি। এখানে কেউ কিছু করলো না, পশ্চিমবঙ্গ দেখতে রইল, ওপারেও বাঙালি এপারেও বাঙালি। আরে ভাই, ওপারের বাঙালি যারা যারা ওপারে রয়ে গেলেন, তারা 46-এর দাঙ্গা, 47-এর দাঙ্গা, তারা যখন ট্রেনের পর কেটে ফেলা হচ্ছে খুলনাতে, বরিশালে, যেসব বিভৎস অত্যাচার হয়েছে লক্ষ্মী পুজোর দিন, বাঙালদের একটা ছোট্ট চুটকি সবই তো নিয়ে গেল, আমাদের এই ধারে পাঠায় দিল, আব্দুল চাচা নৌকারে ঠেল্লা দিল, শুধু ছোট কাকিমারে রাইখা দিল। এইটাই ছিল ঘটনা। এখানকার বাম সরকার যাদেরকে নিয়ে এলো উদ্বাস্তুর কাছে একদম মাসিয়া হয়ে, তাদেরই কোথাও একটা বারণ ছিল বা অলিখিত একটা কোথাও রক্তচক্ষু ছিল যে কাউকে নিয়ে আসেনি, বাম সরকার কাউকে নিয়ে আসেনি। বাম সরকার শুধু রাজনীতি করেছে, এসেছে মুসলমানরা, সোজা কথা, জিহাদি মুসলমানরা অত্যাচার করেছে। এর মধ্যে আবার এদেশে যারা ভারতবর্ষকে মা বলে ভেবে রয়ে গেছেন তাদের কথা কিন্তু আমি বলছি না, যারা বুকের মধ্যে এই হতাশা নিয়ে বসে থাকেন, আহারে কি হলো, পুরো বাংলাটা কেন পাকিস্তান হলো না, এদের কথা আমি মানে বলবো। আমি শুধু এদের কথা বলছি না, যারা এটা ভাবে না। এবার চলে আসি আমরা একদম 2025-এ, এসআইআর শুরু হয়ে গেছে, চারিদিকে বেশ একটা আতঙ্কের পরিবেশ আমরা দেখছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চেকপোস্টের ছবি দেখছি আমরা, হাকিমপুর থেকে শুরু করে শরৎনগরে আরও অনেকগুলো চেকপোস্ট, আরও অনেক কিছু। সেখানে যারাই ফেরত যাচ্ছেন তারা সকলেই মুসলমান। তাহলে হিন্দুদের জন্য কি ব্যবস্থা রইল, এবং সেই জায়গাতে তাদের জন্য আপনাদের যে বোঝানো, এখনো পর্যন্ত আইন বোঝানো, এখনো পর্যন্ত প্রোটেকশন দেওয়া, সেই জায়গাটা করতে গিয়েও বা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে? একদম 2025-এর কথায় আসি, এই মুহূর্তে আপনারা করছেনটা কি? 20-তে আইন পাস হলো, মানে বলবৎ হলো, 19-এ আইন পাস হলো, 20-তে বলবৎ হলো, রাষ্ট্রপতি সই করে দিলেন সবার জন্য আইন। তৃণমূল কলোনিতে বোঝাতে রইলেন তৃণমূল স্তরের জায়গায় দাঁড়িয়ে যে দেখো, আসলে কিন্তু তুমি যদি এনআরসির খাতায় মানে সিএর খাতায় যদি তুমি নাম তোলো, তাহলে ওরা এনআরসি করে তোমাকে একদম ডিপোর্ট করে। এটা তো এখনো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভ্রাংশু তো আগের দিনও বললেন যে সিএ ফর্মে সই করা মানে তুমি বুঝে যাচ্ছ কি তুমি বাংলাদেশী, তার মানে পরেরটাই হচ্ছে এনআরসি তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি আগে এখানে আসি, প্রথম কথা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে। সিএ কি জীবনে প্রথমবার হলো? এটা হচ্ছে 5 নম্বর বারের সিএ, বহুবার করা হয়েছে। জাম্বিয়ার লোকেদের এখানে থাকতে দিতে হবে, কলম্বোর লোকেরা যারা কলম্বোর তামিল তাদেরকে থাকতে দিতে হবে, যারা আমরা বাঙালি টাঙালি করে তো তাদেরকেও মনে করাই যে বাংলা পক্ষ, আমরা বাঙালি যেসব লোকেরা আছে, তো তারা কেন বলেন না? সত্যিই তো মুসলমানের দেশে মুসলমান ছাড়া সবাই পারসিকিউটেড হয়ে এপারে পালিয়ে আসছেন। যারা হয়েছেন অমুসলমান তাদেরকে সবাইকে এখানে নাগরিকত্ব দিতে হবে। তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। কেন দেশটা গোটা ছিল, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছ, তো ওই লোকটা যাবে কোথায়? তাকে থাকতে দিতে হবে। কিন্তু মুসলমানের দেশে মুসলমান হয়ে সব সুবিধা নেওয়ার পরে এপারের হিন্দু এবং এপারের মুসলমান সব থেকে বেশি সাফারার তো এই অনুপ্রবেশের জন্য এপারের মুসলমানরা। তার কারণটাই খুবই মারাত্মক। তার যদি তোমরা, জানি না তোমাদের বুমের সামনে কোনো কেউ এটা মুখ খুলবে কিনা, এখন যা পরিস্থিতি, এপারের মুসলমানদের হয়েছে শাঁখের করাত। যারা উদ্বাস্ত হয়ে আসছে, শেখ নাজিম, দেখবে তুমি যদি শেখ নাজিমউদ্দিন নামটা শোনো, তাহলে ওই লোকটা সুদানের নাকি ইথিওপিয়ার নাকি মিশরের নাকি পাকিস্তানের নাকি রংপুরের, কোথাকার তুমি নাম বুঝবে না। মানে মুশকিল হচ্ছে মুসলিম নমিনক্লেচার এমনই জিনিস যেটা দিয়ে জিওগ্রাফিক্যাল কন্ডিশন বোঝানো যায় না, মানে কোন জায়গার টেরিটরিটা বোঝা যায় না। ধরো তুমি যদি কারোর নাম শোনো হরিশ কুমার, তুমি ধরেই নিতে পারো সে অন্তত আজ যাই হোক বাঙালি নাও হতে পারে, চান্সেস ভেরি লো। তুমি যদি কারোর নাম শোনো এস রঙ্গনাথন, তুমি 100% ধরতে পারো সে আর যাই হোক সে বাঙালি নয়। তুমি যদি কারোর নাম শোনো মেতি, তাহলে সে আর যাই হোক সে অন্তত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বাঙালি নয়। কিন্তু তুমি যদি কারোর নাম শোনো রশিদ খান, তিনি পশ্চিমবঙ্গ না লখনৌ নাকি ঢাকা নাকি চট্টগ্রাম, তুমি ধরতে পারবে। একটা জিনিসই বোঝা যাবে সে মুসলমান, সে মুসলমান।
এবারে সে চলে এলো, এবারে আসার পরে তাকে প্রথমেই সে যখন এসে ঢুকবে তার পছন্দের জায়গা কোথায় হবে সেটা সাধারণ মানুষের প্রবৃত্তি। যদি হিন্দুরা আসেন তাহলে হিন্দু জায়গায় এসে তারা আশ্রয় নেন তাদের বেরাদর হিসেবে বা কাছের লোক হিসেবে। কিছু লোকের তো এপারেও আছে ওপারেও আছে, আত্মীয় স্বজন আছে, এটা তো অন্যায় কিছু নয়, থাকাটাই স্বাভাবিক। তো সেখানে এসে ঢুকে পড়েন। প্রথম এলাকায় ভাগ বসায় মুসলমানের এলাকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুসলমানরা এসে ঠিক প্রথমে। এবারে যখন ধরা পড়ে তখন সাধারণ মানুষের কাছে, ধরুন সাধারণ হিন্দুর বা যে কোনো মানুষের, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের 3টে কমিউনিটি আছে ভাই, মানে জিওগ্রাফিক্যাল কমিউনিটি। একদম স্টক হিন্দু এলাকায় থাকা মানুষ যারা কিনা কোনোদিন রাজাবাজার এলাকায় যাননি, খিদিরপুরের এলাকায় যাননি, এটা একটা গ্রুপ হিন্দুদের। 2 নম্বর হচ্ছে একটা মুসলমানদের স্ট্যাগ আছে যারা কিনা ওই এলাকাটাই দেখেছে মাইলের পর মাইল, হয় বাঙালি মুসলমান বা অবাঙালি, মানে বাংলাভাষী মুসলমান বা অবাংলাভাষী মুসলমান, হিন্দিভাষী বা উর্দুভাষী মুসলমান, মাইলের পর মাইল। যেটা আপনারা যদি মালদা কিংবা মুর্শিদাবাদে যান সেখানে কোনো ছোটোখাটো হিন্দু গ্রাম নেই, মাইলের পর মাইল ন্যাচারালি সেখানে নেই তো নেই, কিন্তু তারা ওই সংস্কৃতিটাই দেখেছেন। আর একটা হচ্ছে মিক্সড, যেখানে হিন্দু এবং মুসলমান সত্যি কসমোপলিটান এনভায়রনমেন্ট। এই জায়গাটাতে কোনো অসুবিধে হয় না, কিংবা যেখানে কড়া হিন্দু জায়গা মানে একদম গাঢ় হিন্দু, সেখানেও কোনো অসুবিধা হচ্ছে না, জমছে ওখানে, ধরা পড়ছে ওখান থেকে, আর সন্দেহ আসছে এদিক থেকে। মানে যারা সাধারণ হিন্দু তারা সাধারণ নিরপরাধ নির্দোষ মুসলমানদেরও সন্দেহ করা শুরু করেছেন, যারা এদেশের মাটির লোক, যারা এখানকার বাসিন্দা, যার রাইট আমার রাইটের সমান, সেই লোকটারও আজকে অসুবিধা হচ্ছে। এইরকম একটা জায়গায় সিএ করতে গিয়ে সিএর ক্যাম্প ওরা করতে দিল না, ভুল বোঝালো, কিছু লোক সাহস করে এগিয়ে গেলেন। এখন তো ঢল নেমেছে, রাজনৈতিক এবং অরাজনৈতিক জুড়ে প্রায় 5000 ক্যাম্প চলছে পশ্চিমবঙ্গে। আমি যদি বলি 4883টা, তাহলেও বোধহয় কম বলা হবে। রোজই ক্যাম্পের সংখ্যা বাড়ছে, জোর করেছে সিএ। এবং এই ক্যাম্পগুলোতে কি হচ্ছে দেবজিৎ? বেসিক্যালি এই ক্যাম্পের প্রথমে আইনটাকে দেখতে হবে। আইনটাতে বলা আছে 2টি এফিডেভিটের কথা। এই এফিডেভিট যে কেউ দিতে পারে, যে কোনো জায়গা থেকে করা যেতে পারে। মানুষ আসছেন, একটা জিনিসে মুশকিল, সেটা হচ্ছে যে জিনিসটা পুরোটা অনলাইন, কোনো অফলাইন সিস্টেম নেই। আছে খুবই মাইক্রোস্কোপিক জায়গায়, ছোটোখাটো জায়গায় অনলাইনে সুবিধাও হয়েছে। আপনি তেহট্টের একটা প্রত্যন্ত গ্রামে বসে এই কাজ করতে পারবেন, আপনি কোচবিহারের প্রত্যন্ত গ্রাম কিংবা দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে মোবাইল থেকে করতে পারবেন, মোবাইল থেকে শুধু এই সাইটটা খুলে। কি করতে হবে? কিছু কিছু জিনিস আপলোড করতে হয়, কিছু কিছু জিনিস দিতে হয়, ছবি দিতে হবে, ছবির একটা জেপিজি মানে ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটিতে এনে ছবিটা দিতে হয়। তো এই আপলোডেশনটা সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব। পুরো এটা মানে হোলিস্টিক এই অ্যাপ্রোচটা আপনারা করে দিচ্ছেন। মানে আমাদের যেহেতু মানে সময়টা সব সময় একটু কম থাকে, আরো একটু বেশি কথা বলতে হয়। আজকে এই এপিসোডটা অনেক লম্বালে ভালো, কিন্তু সময় শেষ হয়ে আসছে। এরকম এপিসোডগুলো আরো প্রয়োজন আমাদের, অ্যাকচুয়ালি আমাদের নিজেদের যে অতীতগুলো সেগুলো একটু ঝাড়াই বাছাই করার। আমি জাস্ট কনক্লুড করিনি একটা লাইনে, একটাই সংক্ষেপে, যে এই যে ক্যাম্পগুলো কি সবই কি তোমরা করছো, মানে বিজেপি থেকে করানো হচ্ছে, বিজেপি সংঘ থেকে, না স্বেচ্ছাসেবক? আমি একটু বলি যে বিজেপি করছেন বিজেপির মতন করে, বিভিন্ন অর্গানাইজেশন করছেন, যেমন দেশের ডাক বলে একটা সংগঠন, তারা তাদের মতন করে ক্যাম্প চালিয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্তরে। নয় মানে সরকারি ভাবে তো আর হতে পারেনি, কারণ আমাদের এখানে করা তো উচিত ছিল সরকারি ভাবে, সরকারের হিসেবে। যেরকম এসআইআর সহায়তা কেন্দ্র, দুঃখটা অন্য জায়গায়। দুঃখটা একটা, তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেবো, তাহলে তোমাদের এই খবরটা করতে সুবিধা হবে। কালনায় ক্যাম্প করতে গেছি, কালনায় শুনলাম যেদিন আমরা প্রথম দিন ক্যাম্প করলাম, সেদিন তার পরের দিন লোকাল তৃণমূলের নেতা, তিনি নিজে উদ্বাস্তু, তিনি এসে বললেন কি অবাক কাণ্ড, তিনি এসে বললেন সব মিথ্যে, সবাইকে আসলে এই সিএ নিয়ে যা হাবিজাবি বলে। আর 2জন WBCS অফিসারকে নিয়ে এসে পাশে বসিয়ে বললেন সে বেচারিদের কি উপায়। সে বলল এই ঠিক বলেছি কিনা, মানে উনি বক্তব্য রাখছেন ওনার নেত্রী স্টাইলে, কি ঠিক তো বলছে। ওনারা আর কি বলবেন ভাই, সভাধিপতি বলছে বা এরকম কোন হরিদাস পাল, মানে মুখে হ্যাঁ বলছেন না, ঘাড় নাচছেন, তার ভিডিও আমাদের কাছে আছে। পরের দিন যখন গিয়ে বললাম যে ভাই নাম দাও তোমাদের, মানে কারা এসেছিল, তারা বললেন দেখুন আমাদের নাম ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন, কেন গেছি বুঝতে পারছেন, চাকরি চলে যাবে। কেন সেন্ট্রাল লেজিসলেচার যারা এই কাজ করছেন, জেনে বুঝে বা না বুঝে, যারা সরকারি পদাধিকারী হয়ে সিএ সম্বন্ধে মিথ্যে কথা মানুষকে বোঝাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি একটি কথাও বলবো না, কেন তিনি যে কখন কি বলেন, ওনাকে ওনার বাড়ির লোকও বিশ্বাস করে না, বাড়ির ভূতেরাও বিশ্বাস করে না যে ধাক্কা মারতে গিয়েছিল। কিন্তু বাকি যারা জেনে বুঝে ভুল বোঝাচ্ছেন, ইতিহাস ক্ষমা করবে কি করবে না পরের কথা,
ভারতের সংবিধান ক্ষমা করবে না, জেলে যাবে। যাক, মোটামুটি আমরা যেটা বুঝলাম, আমরা ওনার সঙ্গে এতক্ষণ ধরে কথা শুনে আমি একটা বাঙাল নামা পেলাম। নতুন বাঙালনামা। নতুন বাঙালনামা, যে বাঙালনামায় ওদের মানে একটা তীব্র দুঃখ বেদনা, যেটা মানে দু তিন পুরুষ ধরে রয়ে গেছে বুকের মধ্যে। আপাতত শেষ করছি। একদম। এর পরের সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কিন্তু এই এপিসোডটা পারলে শেয়ার করবেন এবং বাকিদের মধ্যে এই গল্পগুলো, এই বাঙালদের গল্পগুলো ছড়িয়ে দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।